হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের লেবার কস্টিংয়ের তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম টাইম রেট সিস্টেম এবং দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম পিস রেট সিস্টেম। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইলো, অবশ্যই ক্লাসগুলি করে এসো। আজ এই তৃতীয় ক্লাস করতে তোমাদের পূর্ববর্তী ক্লাসগুলি খুবই হেল্প করবে। আজ এই তৃতীয় ক্লাসের টপিক ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের মধ্যে থাকা টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। আজ আমরা এই ক্লাসে টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের ডিটেলস জেনে নেব, অর্থাৎ এই পদ্ধতি কিভাবে উৎপত্তি হলো, এই পদ্ধতির মধ্যে কি কি রয়েছে এবং সবশেষে আমরা একটি প্রবলেম সলভ করার মাধ্যমে এই পদ্ধতিটি ডিটেলসে বুঝে নেব যে কিভাবে এই পদ্ধতিকে অ্যাপ্লাই করে একজন লেবারের মজুরি নির্ধারণ করা সম্ভব। এসো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমাদের জানতে হবে টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমটি আবিষ্কার করেছিলেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক F.W. টেলর। তো আমরা প্রথমেই জেনে নিয়ে এসো যে কেন তিনি এই সিস্টেমটি আবিষ্কার করেছিলেন। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম টাইম রেট সিস্টেম এবং দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম পিস রেট সিস্টেম। এই দুটি সিস্টেমেরই কিছু ডিমেরিটস ছিল, অর্থাৎ কিছু অসুবিধা ছিল। এসো অসুবিধাগুলো একটু জেনে নিই। সেই অসুবিধা থেকেই আমাদের এই নতুন পদ্ধতিটির উৎপত্তি হয়েছে। টাইম রেট সিস্টেমের মেন অসুবিধাটি ছিল সেখানে একজন লেবার কতক্ষণ কাজ করছেন তার উপর ভিত্তি করে তার ওয়েজ নির্ধারণ করা হতো। তার ফলে কি হয়েছে, সেই তার কাজের পরিমাণটাকে আমরা এখানে গুরুত্ব দিতাম না। অর্থাৎ সেই লেবার যদি ফাঁকি দিয়ে থাকেন তার ফলে কি হয়, তিনি কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য তার নির্দিষ্ট মজুরি পেয়ে যান। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, কাজের কোয়ান্টিটি অর্থাৎ কাজের পরিমাণটি কিন্তু আমাদের সঠিক পরিমাণে আমরা পাচ্ছি না। অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ প্রোডাকশন হবে না। অন্যদিকে পিস রেট সিস্টেমে আমাদের ভিত্তি ছিল কি, একজন লেবার কত পরিমাণ কাজ করেছেন কিন্তু তিনি কতক্ষণ ধরে কাজ করেছেন সেটি ভিত্তি ছিল না। এক্ষেত্রে প্রবলেমটা হতো এরকম, একজন লেবার যা হোক তা হোক করে বেশি পরিমাণ কাজ করার চেষ্টা করতেন। তার ফলে কি হতো, আমাদের কাজের কোয়ান্টিটি তো বাড়তো কিন্তু কাজের কোয়ালিটি কমে যেত। যার ফলে কি হবে, আমাদের প্রোডাকশানের কোয়ালিটি কমে যাওয়ার ফলে আমাদের প্রোডাকশান কস্ট বেড়ে যেত, বাতিল হতো বেশি জিনিসপত্র, অর্থাৎ ভালো মানের জিনিস আমরা পেতাম না। তো এই যে দু রকমের প্রবলেম সৃষ্টি হলো দুটো পদ্ধতিতে, এই প্রবলেমগুলি দূর করার জন্যই আমাদের F.W. টেলর একটি মেথড আবিষ্কার করেছিলেন বা একটি টেকনিক আবিষ্কার করেছিলেন, যেটিকেই বলা হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের টেলর্স মেথড। তিনি এই পদ্ধতিটি আবিষ্কার করার সময় দুটি বিষয় সেট করেছিলেন, যে বিষয়গুলোর উপর ভিত্তি করে এই পদ্ধতিটি দাঁড়িয়ে রয়েছে। আসা যাক প্রথম বিষয়টিতে। তিনি প্রথম কথা একটি স্ট্যান্ডার্ড ফিক্সড করেছিলেন। তিনি ঠিক করেছিলেন একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে হবে একজন লেবারকে। তা সেটাই ছিল সেখানকার স্ট্যান্ডার্ড। আমি অঙ্ক করার মাধ্যমে তোমাদের ব্যাপারটি বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও, জাস্ট একটা উদাহরণ হিসেবে ধরে নাও যে 8 ঘন্টা কাজ করলে কোনো লেবার 100 ইউনিট প্রডিউস করতে পারবে, এটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড। এখন স্ট্যান্ডার্ড ফিক্সড করার পরে সেই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে প্রত্যেকটি লেবারের এফিসিয়েন্সি নির্ধারণ করা হয়। অর্থাৎ এফিসিয়েন্সি মানে কি তোমাদের একটু বলে রাখি, অর্থাৎ কার কাজ করার দক্ষতা কতখানি সেটা নির্ধারণ করা হয়। এই এফিসিয়েন্সি নির্ধারণ করার জন্য একটি সহজ ফর্মুলা আছে। এই ফর্মুলাটি হলো অ্যাকচুয়াল প্রোডাকশন বাই দ্য ওয়ার্কার বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন সেটাকে ইন্টু 100। এই ফর্মুলার সাহায্যে খুবই সহজে প্রত্যেক লেবারের এফিসিয়েন্সি পার্সেন্টেজে নির্ধারণ করা হয়। এখন এই এফিসিয়েন্সির উপর ভিত্তি করে প্রত্যেক লেবারকে দুটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। এসো দেখা যাক কী কী ক্যাটাগরি। প্রথমত, একজন লেবারের এফিসিয়েন্সি যদি 100%-এর নিচে হয় তাকে বলা হবে বিলো স্ট্যান্ডার্ড ওয়ার্কার, এবং কোনো ওয়ার্কারের এফিসিয়েন্সি যদি 100% অথবা তার উপরে হয় তখন তাকে বলা হবে অ্যাবভ স্ট্যান্ডার্ড ওয়ার্কার। এখন ছোট একটা উদাহরণের মধ্যে ব্যাপারটা বুঝে নিই। চলো, ধরো দুজন ওয়ার্কার আছে, একজন হচ্ছে এ আর একজন হচ্ছে বি। এখন আমরা একটা স্ট্যান্ডার্ড ফিক্সড করে এসেছিলাম একটু আগে যে 8 ঘন্টায় 100 ইউনিট প্রডিউস করতে হবে। এখন ধরো না প্রথম ওয়ার্কার এ 8 ঘন্টায় কাজ করে 80 ইউনিট প্রডিউস করেছে। তাহলে দেখো এখন তার এফিসিয়েন্সি কত হচ্ছে, আমাদের ফর্মুলা অনুযায়ী অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100, অর্থাৎ 80/100 ইন্টু 100, অর্থাৎ 80% তার এফিসিয়েন্সি হচ্ছে। টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম অনুযায়ী কারোর এফিসিয়েন্সি যদি 100-এর নিচে হয় তাকে বিলো স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হবে, অর্থাৎ এখানে এ হচ্ছে একজন বিলো স্ট্যান্ডার্ড ওয়ার্কার। ঠিক উল্টো দিকে ধরে নাও বি 110খানা ইউনিট প্রডিউস করেছে 8 ঘন্টাতেই,
সেক্ষেত্রে বির এফিসিয়েন্সির ফর্মুলা অনুযায়ী দেখে নাও 110% হচ্ছে। কেন? অ্যাকচুয়াল প্রোডাকশন 110, নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 100 ইন্টু 100 অর্থাৎ 110%। এক্ষেত্রে কিন্তু বি কে বলা হবে অ্যাবভ স্ট্যান্ডার্ড ওয়ার্কার। এক্ষেত্রে বি যেহেতু 100%-এর অতিরিক্ত কাজ করেছে, অর্থাৎ 100%-কে টপকে গেছে তার এফিসিয়েন্সি, সেক্ষেত্রে বি কে বলা হবে অ্যাবভ স্ট্যান্ডার্ড ওয়ার্কার। এখন টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে ওয়েজ নির্ধারণের জন্য টেলর ঠিক করেছিলেন যে একজন শ্রমিকের এফিসিয়েন্সি এবং সেই প্রতিষ্ঠানের নর্মাল পিস রেট, এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে তিনি তার ওয়েজেস ঠিক করবেন। তো এসব দেখা যাক কীরকম। তো যিনি হচ্ছেন কি আমাদের বিলো স্ট্যান্ডার্ড ওয়ার্কার, তাকে তিনি ঠিক করেছিলেন যে অ্যাকচুয়াল যেটা নর্মাল পিস রেট তার 80% দেবেন। ধরে নাও যে নর্মাল পিস রেট আছে 10 টাকা। এক্ষেত্রে এ যেহেতু বিলো স্ট্যান্ডার্ড ওয়ার্কার, তাহলে এ পাচ্ছে হচ্ছে গিয়ে তোমার 10 টাকার 80% অর্থাৎ 8 টাকা। উল্টো দিকে বি হচ্ছে অ্যাবভ স্ট্যান্ডার্ড ওয়ার্কার, তাকে টেলর ঠিক করেছিলেন যে নর্মাল পিস রেটের 120% দেবেন। অর্থাৎ যেহেতু এ হচ্ছে অ্যাবভ স্ট্যান্ডার্ড ওয়ার্কার, তাহলে এ পাচ্ছে তোমার 10 টাকার 120% অর্থাৎ 12 টাকা পিস রেট হিসেবে। অর্থাৎ এখানে আমি দেখতে পেলাম কি, যারা বিলো স্ট্যান্ডার্ড ওয়ার্কার তারা কম পিস রেট পাচ্ছে নর্মাল পিস রেটের তুলনায়, অর্থাৎ তারা 80% অফ দ্য নর্মাল পিস রেট পাচ্ছে, এবং যারা অ্যাবভ স্ট্যান্ডার্ড ওয়ার্কার তারা বেশি পিস রেট পাচ্ছেন নর্মাল পিস রেটের থেকে, অর্থাৎ 120% তারা নর্মাল পিস রেটের পাচ্ছেন। চলো এখন একটা অঙ্ক করার মাধ্যমে পুরো বিষয়টি আমরা ডিটেলসে বুঝে নিই। আমার ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কি কি প্রবলেম হচ্ছে, তোমাদের কি কি ডাউটস আছে। তোমাদের বিভিন্ন ডাউটসগুলো, তোমাদের বিভিন্ন প্রবলেমসগুলো কমেন্ট করো, আমি অবশ্যই সেগুলোর উত্তর দেবো। আমি একটা কথা বলি তোমাদেরকে, যাদের ক্লাস আমার ভালো লাগবে না তারা অবশ্যই কমেন্ট করো কেন তোমাদের ভালো লাগেনি, তাতে করে আমি নিজেকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবো, তোমাদের সামনে আরও বেশি ভালোভাবে উপস্থাপন করতে পারবো। এবং আমার ক্লাসে আজ যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো কমার্স ক্লাস উইথ তুহিন স্যার। এসো এখন অঙ্কটি শুরু করা যাক। যারা আমার ক্লাস আগে থেকেই করছো তারা জানো এখন তোমাদের কি করতে হবে, আর যারা নতুন আছো তাদের আমি বলে রাখি তোমরা খাতা পেন নিয়ে বসো এবং অঙ্কটি আমার সাথে সলভ করো, তাহলে তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝে নিতে পারবে। আজ আমরা করব এক্সাম্পল 6। 3 workers X, Y and Z works in a factory. Calculate their earnings under Taylor's differential piece rate system. Number A, standard production in a day 50 units. B, actual production done by X 45 units, Y 50 units and Z 70 units. C, normal piece rate given to them ₹12. তো এই হচ্ছে আমাদের প্রবলেমটি। এখন আমাদেরকে এক্স, ওয়াই এবং জেড এর ওয়েজেস নির্ধারণ করতে হবে টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে। তার আগে আমরা একটু জেনে নিই অঙ্কটাতে কি বলতে চেয়েছে। দেখো প্রথমত বলেছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইজ 50 ইউনিটস ইন আ ডে, অর্থাৎ একদিনে স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে 50 ইউনিট। 50 ইউনিট স্ট্যান্ডার্ড প্রোডাকশন তোমাদের করতেই হবে। এবার বলেছে বিতে অ্যাকচুয়ালি কে কত ইউনিট প্রডিউস করেছে সেটা এখন দেখা যাক। এক্স প্রডিউস করেছে 45 ইউনিট, ওয়াই প্রডিউস করেছে 50 ইউনিট এবং জেড প্রডিউস করেছে 70 ইউনিট। আর নর্মাল পিস রেট দেওয়া আছে তাদের 12 টাকা করে পার পিস। চলো এখন অঙ্কটা সলভ করে দেখা যাক এক্স, ওয়াই এবং জেড এর ওয়েজেস কত হয়। অঙ্কটি খুব সহজভাবে সলভ করার জন্য আমরা 5টি স্টেপ ফলো করব। হ্যাঁ, এই স্টেপগুলো যদি আমরা ফলো করি তাহলে খুব সহজেই আমাদের এই টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের যে কোনো সাম তোমরা খুব ইজিভাবে সলভ করে ফেলতে পারবে। তো দেখা যাক ফার্স্ট স্টেপে আমরা লিখব স্টেপ 1। তবে এই স্টেপ 1 স্টেপ 2 এই কথাগুলো তোমরা পরীক্ষার সময় খাতাতে লিখবে না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি স্টেপ 1 স্টেপ 2 এই কথাগুলি ইউজ করছি। স্টেপ 1, স্ট্যান্ডার্ড প্রোডাকশন অফ এ ডে 50 ইউনিটস, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা থাকবে সেটা আমরা স্টেপ 1-এ লিখে নেব যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন অফ এ ডে ইজ 50 ইউনিটস। স্টেপ 2, ডিটারমিনেশন অফ এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার্স। একটু আগে যখন থিওরিটিক্যাল পোর্শনটি তোমাদের বলছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে সেই স্ট্যান্ডার্ড প্রোডাকশন যেটা আমাদের ফিক্সড করা থাকে তার ভিত্তিতে আমরা প্রত্যেক লেবারের এফিসিয়েন্সি নির্ধারণ করি। তো সেই এই এফিসিয়েন্সিটা এখন এই স্টেজে নির্ধারণ করব, এটা আমাদের সেকেন্ড স্টেজ। তো এফিসিয়েন্সি নির্ধারণের ফর্মুলা তোমরা জানো, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100 ফর এক্স
অ্যাকচুয়াল প্রোডাকশন এক্সের কত ছিল 45 ইউনিট, তো উপরে লিখলাম 45 ইউনিট এবং নিচে লিখলাম তার স্ট্যান্ডার্ড প্রোডাকশন অর্থাৎ 50 ইউনিট ইন্টু 100, অর্থাৎ এক্সের ক্ষেত্রে হলো 90% তার এফিসিয়েন্সি। এবং ফর ওয়াই এর অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল 50 ইউনিট, সেটা উপরে লিখলাম, নিচে লিখলাম 50 ইউনিট অর্থাৎ যেটা স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100, তার এফিসিয়েন্সি ছিল 100%। এবং ফর জেড উপরে লিখলাম 70 ইউনিটস, নিচে লিখলাম 50 ইউনিট ইন্টু 100 অর্থাৎ তার এফিসিয়েন্সি হলো 140%। স্টেপ 3তে আমরা লিখব নর্মাল পিস রেট গিভেন টু দেম। নর্মাল পিস রেট গিভেন টু দেম কত আছে দেখো, আমাদের প্রবলেমে বলা আছে যে 12 টাকা নর্মাল পিস রেট গিভেন টু দেম, তো সেটা এখন আমরা লিখে দেবো নর্মাল পিস রেট গিভেন টু দেম ইকুয়াল টু রুপিস 12 টাকা। স্টেপ 4 আসবো যে দেখো আমি একটু আগে বলেছিলাম যখন আমি তোমাদের থিওরিক্যাল পোর্শন বোঝাচ্ছিলাম তখন টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে কি করা হয় যে একজন লেবারের এফিসিয়েন্সি অনুযায়ী তাকে দুটো পর্যায়ে ভাগ করা হয় হচ্ছে গিয়ে তোমায় সে পড়বে বিলো স্ট্যান্ডার্ডে, নয় পড়বে সে অ্যাবভ স্ট্যান্ডার্ডে। তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদেরকে বিভিন্ন রকম পিস রেট দেওয়া হয় নর্মাল পিস রেটের উপর ভিত্তি করে। কাকে কি পিস রেট দেওয়া হবে তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটাই স্টেপ 4-এ নির্ধারণ করা হবে। শুরু করা যাক। স্টেপ 4, পিস রেট গিভেন টু দ্য ওয়ার্কার্স অ্যাকর্ডিং টু টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ফর এক্স এর এফিসিয়েন্সি ছিল 90%, অর্থাৎ আমরা কি লিখবো ফর এক্স ব্র্যাকেটে 90%, হি ইজ আ বিলো স্ট্যান্ডার্ড ওয়ার্কার কারণ সে 100%কে টাচ করতে পারেনি, অ্যান্ড হি উইল গেট 80% অফ দ্য নর্মাল পিস রেট। আর আমাদের টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম অনুযায়ী কেউ যদি বিলো স্ট্যান্ডার্ড হয় সে পায় নর্মাল পিস রেটের 80%, সেটা এখানে বলেছি, দ্যাট ইজ রুপিস 12 ইন্টু 80%, 9 টাকা 60 পয়সা। ফর ওয়াই ব্র্যাকেটে 100%, হি ইজ আ স্ট্যান্ডার্ড ওয়ার্কার কারণ সে 100%কে টাচ করেছে, অ্যান্ড হি উইল রিসিভড 20% অ্যাবভ দ্য নর্মাল পিস রেট, অর্থাৎ সে কত পাবে এখন দেখো, দ্যাট ইজ রুপিস 12 ইন্টু 120%, অর্থাৎ 14 টাকা 40 পয়সা। এবার আসা যাক ফর জেড এর এফিসিয়েন্সি হচ্ছে 140%, তাহলে হি ইজ অ্যাবভ স্ট্যান্ডার্ড ওয়ার্কার অ্যান্ড হি উইল রিসিভড 120% অফ দ্য নর্মাল পিস রেট, দ্যাট ইজ রুপিস 12 ইন্টু 120% ইকুয়াল টু আবার সেই একই রকমের পাবে 14 টাকা 40 পয়সা ওয়াইয়ের মতো করে। তো এখন আসা যাক স্টেপ 5-এ কি করা যাবে। এখন স্টেপ 5-এ কি করা হবে, স্টেপ 5-এ তাদের ওয়েজেসটা ক্যালকুলেট করা হবে, কে কত ওয়েজেস পাচ্ছে সেটা ক্যালকুলেট করা হবে স্টেপ 5-এ। আর আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যখন থিওরি পড়াচ্ছিলাম, মনে করে দেখো টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে ওয়েজ ক্যালকুলেট করা হয় পিস রেটের উপর ভিত্তি করে। এখানে কিন্তু একই ফর্মুলা ইউজ করা হবে ওয়েজ নির্ধারণের জন্য, ওয়েজ ইকুয়াল টু নাম্বার অফ ইউনিট প্রডিউসড ইন্টু রেট পার ইউনিট বা পিস রেট পার ইউনিট। এখানে পিস রেট কোনটা, স্টেপ 4-এতে যার জন্য যে পিস রেটটা নির্ধারণ করা হয়েছে সে সেই পিস রেটটা এখানে পাবে। এসো দেখা যাক কে কত ওয়েজ পায়। স্টেপ 5, ক্যালকুলেশন অফ আর্নিংস। ওয়েজ ইকুয়াল টু নাম্বার অফ ইউনিট প্রডিউসড ইন্টু রেট পার ইউনিট, অর্থাৎ আমরা ফর্মুলাটা লিখে নিলাম। এরপর আসি ফর এক্স 45 ইউনিটস ইন্টু রুপিস 9.60, অর্থাৎ এক্স তৈরি করেছিল 45 খানা ইউনিটস, সে প্রত্যেক ইউনিটের জন্য পিস রেট পাচ্ছে 9.6। উপরেই দেখো স্টেপ 4-এতে আমরা সেটা ঠিক করেছিলাম যে 9 টাকা 60 পয়সা হিসেবে সে পিস রেট পাবে, তো তার ওয়েজেস হয়ে গেল 432 টাকা। ফর ওয়াই 50 ইউনিটস ইন্টু রুপিস 14.4, অর্থাৎ 50 ইউনিট সে তৈরি করেছে সেটা ইন্টু 14 টাকা 40 পয়সা। তো দেখা যাক সে কত পায়, সে পেল 720 টাকা। এবার আসা যাক ফর জেড তৈরি করেছিল 70টা ইউনিটস, তো সেখানে লিখবো 70 ইউনিটস ইন্টু রুপিস 14.40, অর্থাৎ 14 টাকা 40 পয়সা ইকুয়াল টু হচ্ছে গিয়ে সে পেল 1008 টাকা। আশা করবো আমরা প্রত্যেকেই অতি সহজে সম্পূর্ণ টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেটটি বুঝে নিতে পারলাম। পরবর্তী দিনে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম নিয়ে। আজ ক্লাস তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবে, আর কোনো জায়গা বুঝতে অসুবিধা থাকলে সেটাও কমেন্টে জানাবে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।